পরিবর্তনের প্রত্যাশা যা ছিল এবং বাস্তবতা কোন জায়গায় দাঁড়ায়? আমরা প্রথমে আশা করেছিলাম যে সরকারের আচরণে পরিবর্তন আসবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিভিন্ন সময় যে আচরণ করেছেন সেটি অতীতের যে রাজনৈতিক আচরণ তার চেয়ে খুব একটা আলাদা নয়। আমরা দেখেছি এক্সকাভেটরের উপরে তারা উঠে বসেছেন, একাধিক লোক লাল গালিচা বিছিয়ে তারা এক্সকাভেটরে উঠেছেন। আমরা দেখেছি আসার সাথে সাথে কোনো প্রোটোকল নিচ্ছি না এরকম কথা ফেসবুকে ছড়িয়ে দিয়ে তারপরে প্রোটোকলের ঠেলায় গতকাল একটা বাস উঠে গিয়েছিল একজনের উপরে এবং সেইখানে বাসটা বসে থাকতে বাধ্য হয়েছে। তার মানে এক ধরনের সেই আচরণ, নিজেকে ভিআইপি মনে করা এবং ভিআইপির যে একটি মানে বিষয় সেটি আমরা লক্ষ্য করছি বিভিন্ন জনের মধ্যে। একজন উপদেষ্টা স্বামীর বিষয়ে যে কথা বলা হয়েছে, তিনি তার নিজের এলাকায় মাঝে মাঝেই পরিদর্শন করছেন এবং সেই এলাকাতে তিনি এমপি দাঁড়াতে পারেন এরকম একটি গুজব ছড়িয়ে গিয়েছে। সত্য মিথ্যা পরে জানা যাবে। আজকে যে এলাকাটি নিয়ে আপনারা কথা বলছেন সেই এলাকাটি একজন দায়িত্বশীল উপদেষ্টার জায়গা, যার হাতে একটি একাধিক বৃহৎ মন্ত্রণালয় আছে। তিনি তার নিজের এলাকাতে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না, তারা সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন এরকম একটা দায়িত্ব নিয়েছেন, সারা দেশ সংস্কার করে ফেলবেন, একটা নির্বাচনী আসনকে নিরাপদে রাখতে পারছেন না। তারপরে যে দায়িত্ব নিয়ে তারা এখানে বসছেন সেইখানে কোনো রাজনৈতিক দলকে দোষী করা বা নির্দোষ বলা কোনোটাই তাদের কাজ না। তাদের এক ধরনের নিরপেক্ষ থাকার কথা, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা বলবে যে কে দোষী এবং দোষী না। আমরা লক্ষ্য করছি ফেসবুকে তারা সহজেই এক বা একাধিক রাজনৈতিক দলকে দোষী বলে সাব্যস্ত করে তারা স্ট্যাটাস দিচ্ছেন। এটা সম্পূর্ণভাবে শপথভঙ্গ করা। উপদেষ্টারা কোনোদিনই কাউকে তদন্তের আগেই দায়ী বলে স্ট্যাটাস দিতে পারেন না বা মন্তব্য করতে পারেন না। এটা আমরা পারি, আমরা সাধারণ নাগরিক, আমরা মনের বুঝ থেকে একটা কথা বলে ফেলতে পারি, কিন্তু তারা কিন্তু পারেন না, কারণ তারা ওই জায়গাতে বসে আছেন। এরকম কাণ্ড কারখানা আমরা দেখেই চলেছি। আমরা দেখছি যে বলা হয়েছিল ব্যাংকগুলি লুট করা হয়েছে এবং এই ব্যাংকগুলি অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়েছে। এই ব্যাংকগুলির ডিরেক্টর বদল হয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রের টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলিকে দেওয়া হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা। তার মানে এই লুটেরাদের ব্যাংকগুলির মালিকানা বদল করে নিয়ে যারা মালিকানা নিয়েছেন এখন তারা রাষ্ট্রীয়ভাবে আগের মতোই সুবিধা নিচ্ছেন। আগে সরকার ছাপিয়ে এসালমকে দিত, এই সরকার ছাপিয়ে নতুন মালিকদেরকে দিচ্ছে। কিন্তু এই ব্যাংকগুলির গ্রাহকদের স্বার্থ আদৌ কি রক্ষিত হয়েছে? একাধিক লিজিং প্রতিষ্ঠান, যে লিজিং প্রতিষ্ঠানগুলিতে সাধারণ মানুষ টাকা রেখেছিল, সাধারণ মানুষের টাকাগুলি উদ্ধারের ব্যাপারে এই সরকারি গভর্নর কোনো কথা বলছেন না। এমনকি যারা অপরাধী তাদেরকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেন নাই। ভারতে পিকে হালদার বন্দী ছিল, তাকে নাকি জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। পিকে হালদারকে ফেরত আনার ব্যাপারে কোনো ধরনের মন্তব্য আমরা লক্ষ্য করি নাই। কোনো প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংক, দুদক কিংবা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে কর্তৃপক্ষ, তারা অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে কিন্তু ফেরত চায় নাই। তারা ফেরত চায় রাজনৈতিক লোকদেরকে। কিন্তু একটা চোরটাকে ফেরত চায় না, যার বিরুদ্ধে চুরির অপরাধ প্রমাণিত। তাহলে কি বদল হয়েছে? বদল হয়েছে যে কিছু লোক বিদেশ থেকে এসে ঐকমত করানোর চেষ্টা করছেন। যে ভদ্রলোক সমস্ত রাজনৈতিক দলকে ঐকমত আনার চেষ্টা করছেন, তাকে ঢাকা ইউনিভার্সিটি ক্লাবে পাঠান, উনি টিচারদেরকে ঐক্যবদ্ধ করতে পারে নাকি সেটা দেখেন। উনি ওইখানে বসে থাকা টিচারদেরকে ঐক্যবদ্ধ করতে পারবেন না, কারণ কোনো ঐকমত্য কমিশন ঐকমত্য আনতে পারবে না যদি তারা বলে যে তারা যা যা দিয়েছে সব মানতে হবে। যেটা সালাউদ্দিন সাহেব পরিষ্কারভাবে বলেছেন, এই কথা আমি এর আগেই টকশোতে বহুবার বলেছি, যে ঐকমত্য মানে এই নয় যে যা কিছু দেওয়া হবে প্রেসক্রিপশন পুরাটা মানতে হবে। ঐকমত্য মানে হচ্ছে আলোচনার ভিত্তিতে অধিকাংশ লোক যেখানে একমত হবে সেটা মেনে নেওয়া বা না মেনে নেওয়ার স্বাধীনতা সবার থাকবে। ঐকমত্য কমিশন ঐকমত্য আনার চেষ্টা করবে, কিন্তু এর মানে এই নয় যে সবাইকে মানতে হবে। আরেকটি বিষয় রয়েছে, আপনি দেখবেন যে এনসিসি গঠনের কথা বলা হয়েছে, সাংবিধানিক পদে নিয়োগের বিষয়ে বলা হয়েছে। এনসিসির ব্যাপারে আপত্তি করার পরে তারা ঘুরিয়ে ফিরিয়ে নতুন নাম দিয়ে কানা ছেলেকে পদলোচন বানিয়ে একই জিনিস আবার প্রস্তাব করেছেন। সাংবিধানিক পদে নিয়োগের দায়িত্ব আলাদা যে লোকগুলিকে দিয়ে দিবেন তারা কি ফেরেশতা? তাদের জবাবদিহিতা কোথার থেকে হবে? এই ব্যাপারগুলি নিয়ে তর্ক লাগিয়ে মূল যে কাজটি করা হচ্ছে আপনাকে বলি, এই যে আইন শৃঙ্খলা রক্ষার এই যে অবস্থা, এই যে ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়া, নানান ধরনের স্মিয়ার ক্যাম্পেইন করা, আইন শৃঙ্খলার পাশাপাশি এটি যাতে রক্ষা না হয় সেজন্য দায়িত্বশীল ব্যক্তি মবকে প্রেশার গ্রুপ বলা। যে ভদ্রলোক বিদেশে চাকরি করেছেন এত বছর, কোনটা প্রেশার গ্রুপ আর কোনটা মব উনি জানেন না। তো প্রেস সচিব থেকে উনি প্রেশার সচিব হয়েছেন এবং হয়ে উনি বলেছেন যে যারা মব তারা নাকি প্রেশার গ্রুপ। তাহলে এই মবওয়ালারা এখন যে মানুষের বাড়িতে ঢুকে পরকীয়া খুঁজে বের করে ভিডিও ছড়িয়ে দিচ্ছে, এটা কি প্রেশার গ্রুপ? জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিভিন্ন লোক যে পুলিশের অপসারণের দাবিতে
ঘেরাও করে তাকে আলোচনা করছে, এটা কি প্রেসার গ্রুপ? প্রেসার গ্রুপ মানে কি? প্রেসার গ্রুপ মানে হচ্ছে নির্দিষ্ট পরিচয় থাকতে হবে, একটা সমিতি, একটা অ্যাসোসিয়েশন, একটা কোনো অর্গানাইজেশন যারা একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে, যেমন বেলা একটা প্রেসার গ্রুপ। এই সরকারের মধ্যে মানবাধিকারের লোক আছেন আদিলুর রহমান খান, তার যে মানবাধিকারের সংস্থা, এটা একটা প্রেসার গ্রুপ। এই যে ব্রতি চালাতেন এই যে শারমিন আপা, এইটা একটা প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপের নাম থাকে, মবের নাম আছে নাকি আবুল বাবুল কাবুল এই নামে কোন একটা লোক কিছু লোক নিয়ে চলে গেল, এরা প্রেসার গ্রুপ। এই সব কথা বলে মূলত এই প্রেসার গ্রুপকে উৎসাহ, প্রেসার গ্রুপের নামে মবকে উৎসাহ দেওয়া হয়েছে। আজকে আইন শৃঙ্খলা রক্ষার এই অবস্থা কেন? কারণ যে কোনো লোক 50 জন এক জায়গায় একটা কিছু করে দিচ্ছে, আর আরেকজন লোক ফ্রান্সের প্রতিষ্ঠানে চাকরি করে, উনি কোনটা প্রেসার গ্রুপ আর কোনটা মব উনি বুঝেন না। রাশেদ খান, এখানে আপনি যে তুষার ভাই যে কথাগুলো বললেন, আমি যদি ওটার ভিত্তিতে আপনার কাছে জিজ্ঞেস করি, রাজনীতিবিদ আপনারা আন্দোলন করেছেন, অভ্যুত্থানে আপনারা ছিলেন, আপনারা সবাই মিলে সরকার গঠন করলেন, এখন যে অবস্থা তুষার ভাই যে কথাগুলো বললেন, এর দায় কি আপনাদের নিতে হবে না, যারা রাজনীতিবিদ যারা সেই সময় করেছেন এবং সরকার গঠনের সাথে আপনারা ছিলেন? দেখেন, তুষার ভাই তো সবসময় ভালো বলেন, ছোটোবেলা থেকে তার কথা শুনে আসছি, তিনি একজন তুখোর বিতার্কিক ছিলেন। তো যাই হোক, তার কথার সাথে খুব বেশি দ্বিমত করার সুযোগ নাই। আমারও একই প্রশ্ন যে এখনো পর্যন্ত কেন পুলিশ ফাংশন করছে না, কেন সরকারের আসলে জবাবদিহিতা নাই। এবং একই সাথে হ্যাঁ, এটি সত্য, মবের তো আসলে ধরন আছে, কোনটা মব আর কোনটা বিশৃঙ্খলা সেটা তো বুঝতে হবে। আমরা শুরু থেকেই কিন্তু সরকারকে বলে আসছিলাম, যদি আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের মব তৈরি হবে। দেখেন, একটা ঘর আপনি তৈরি করলেন, সেই ঘরে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস রাখলেন, সোনা দানা যত প্রকার আসবাবপত্র আছে সব রাখলেন, কিন্তু ঘরে আপনি দেওয়াল দিলেন না। ঠিক আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই দেওয়ালের মতন, এই রাষ্ট্রকে পাহারা দিবে। দেওয়াল যেমনিভাবে আপনার ঘরের জিনিসগুলো পাহারা দেয়, লক আপ থাকে, তালা থাকে, অনেক কিছু থাকে, ঠিক একইভাবে এদেশের পুলিশ, র্যাব, সেনাবাহিনী, অন্যান্য বাহিনী এই দেওয়ালের মতন এই রাষ্ট্রকে, রাষ্ট্রের নাগরিককে নিরাপত্তা দেবে। সেই রাষ্ট্রের নাগরিক কি আসলে নিরাপত্তা পাচ্ছে? নিরাপত্তা যদি থাকতো তাহলে এইভাবে কোনো ব্যক্তি, মুরাদনগরে যে ঘটনা ঘটেছে, 2 জন ব্যক্তি অপরাধ করেছে একটা ঘরের মধ্যে, হ্যাঁ, এটা একটা গোপনীয় অপরাধ। ইসলাম ধর্মের জায়গা থেকে যদি চিন্তা করেন যে অপরাধ যারা করেছেন, ঠিক একইভাবে ওই অপরাধ যারা ছড়িয়ে দিবে তারাও কিন্তু ওই সমান অপরাধী, এক ধরনের সমান অপরাধে সম্পৃক্ত হচ্ছেন। তো সেই জায়গায় এই ধরনের ঘটনা মানুষ কখন ঘটায়? যখন দেখে যে এই ঘটনার আসলে বিচার হবে না, পুলিশকে তো টাকা দিয়ে ঘুষ দিয়ে বের হওয়া যাবে, এই ধরনের চিন্তা যখন মানুষের মস্তিষ্কের মধ্যে থাকে। এরপরে এই যে বিশৃঙ্খলা বিভিন্ন প্রতিষ্ঠানে হচ্ছে, এখন তো সবার দাবি দেওয়া বেড়ে গিয়েছে। আওয়ামী লীগের আমলে, হাসিনার আমলে কারোর দাবি দেওয়া ছিল না। আমরা ভাবছিলাম যে মানে হাসিনা সবাইকে, সরকারি কর্মকর্তাদেরকে খুশি রাখতে পেরেছে, কিন্তু এখন লক্ষ্য করছি যে কর্মকর্তারা বেশ অখুশি। শুধুমাত্র যারা সচিব ছিল, বড় বড় আমলা ছিল, তাদেরকে বেশ ভালোই মোটাতাজাকরণ করেছে, গরুকে যেভাবে মোটাতাজাকরণ করে ইঞ্জেকশন, ভ্যাকসিন মেরে। তো হাসিনা টাকা পয়সা দিয়ে এইরকম এদের বড় বড় কর্মকর্তাদেরকে আরও বড় বানিয়েছে। কিন্তু নিম্ন শ্রেণী যারা ছিল, তৃতীয় চতুর্থ, এই সকল কর্মকর্তা বলেন, এদের তো কর্মচারী বলে, এদের অবস্থা কিন্তু আসলে যা ছিল তাই। তারা ওই সময় হয়তো কথা বলতে পারে নাই, এখন কথা বলতেছে। কিন্তু কথা হলো যে এই মানুষগুলোকে তো ডিল করতে হবে, বুঝাইতে হবে যে বাবা এই সময়টা আসলে এইগুলো বলা বা এগুলো চাওয়া, এগুলো দাবি করার সময় না। সেই বোঝানোর একজন ব্যক্তি এখানে আছে, একজন উপদেষ্টাকে তো মানুষের কাছে যেতে হবে। আপনি সংস্কার করবেন কিসের? মানুষের সংস্কার করবেন না, ব্যক্তির সংস্কার করবেন না। আর ব্যক্তির সংস্কারের জন্য আপনাকে এই কারণ বাজারে আসতে হবে, মাছের বাজারে ঢুকতে হবে, সবজির বাজারে ঢুকতে হবে। রিক্সা চালক আছে না, এই যে রাস্তার পাশে হকাররা আছে না, তাদের কাছে যেতে হবে, বলতে হবে তোমাদের আকাঙ্ক্ষা কী। একটি গণ অভ্যুত্থান সম্পর্কে কি গ্রামগঞ্জের মানুষ আসলেই জানে? আমার বাসা ঝিনাইদহ সদরে, আমার যতটুকু উপলব্ধি, চায়ের দোকানে ওই যে মানুষগুলো আছে না, ওরা কিন্তু খবর পড়ে না, ভিসিআর বলে যেটাকে, ওই মহিলারা নাচতেছে, গান বাজনা হচ্ছে, এইগুলো টেলিভিশনে ওই যে আপনার সিডি ওর মাধ্যমে দেখে। টেলিভিশনের খবর খুব বেশি গণ অভ্যুত্থান হয়েছে এটাও আমার কাছে মনে হয় অনেকে এখনো পর্যন্ত জানে না। তো এই মানুষগুলোকে সচেতন করা দরকার ছিল না? গ্রামগঞ্জে উপদেষ্টাদের যাওয়ার প্রয়োজন ছিল না? আপনারা করবেন, আমরা তো করবোই, কিন্তু এখন তো দায়িত্বে যারা, তারা তো বলছে আমরা ক্ষমতায় না, আমরা দায়িত্বে। আর দায়িত্ব থাকলে কি করতে হয়? ক্ষমতার থেকে দায়িত্ব আরো বেশি গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ব তারা কতটুকু আসলে পালন করেছে? তাদের দায়িত্ব ছিল উপদেষ্টাদের কাজ ভাগ করে নেওয়া, বা বিভাগ অনুযায়ী তারা কিন্তু মানুষের কাছে যেতে পারতো। 1 মাসে তারা যেত মানুষের কাছে গিয়ে, মানুষের উপলব্ধির জায়গাটা তারা উপলব্ধি করার চেষ্টা করতো। কিন্তু সেই জায়গাটা আমরা তাদের ভিতর দেখি নাই। তাদের সবথেকে বড় দুর্বলতা যে তারা ছিল বৃদ্ধ আমলা, তারা অনেকে ছিল বিদেশি নাগরিক, তুষার ভাই যেটি বললেন, তারা দেশের মানুষের সাথে খুব বেশি সম্পৃক্ত কখনোই ছিল না।